চলো ম্যাডাম, ওইদিকে যাই। কিসের ম্যাডাম? এখন থেকে কোনো ম্যাডাম নাই। তাহলে কি? শুধুই প্রমি। অফিসের মধ্যেও? না, অফিসে যদি কেউ সামনে থাকে তাহলে ম্যাডাম, আর যদি না থাকে তাহলে প্রমি। ওকে। আর আমি? তুমি সব সময় আমার কাছে সাব্বির। বলেই সে আমাকে জড়িয়ে ধরলো। আমি এটাকে জড়িয়ে ধরলাম। সাব্বির, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমিও। তুমি আমায় ভালোবাসো বলে আমার যোগ্যতার বেশি আমাকে প্রমোশন দিতে পারবে না। আমার যতটুকু যোগ্যতা আছে ততটুকু আমাকে দেবে। হুম। তারপর সে আমাকে জড়িয়ে ধরে হাঁটতে থাকে। একটু সামনে গিয়ে আমরা দুজনে বসি। তারপর সে আমাকে জড়িয়ে ধরে বসে পড়ে। প্রমি একটা টিস্যু বের করে আমার ঠোঁটটা মুছে দেয়। একটু পর সে বলল, চলো আমরা বিয়ে করে ফেলি। এখন? হুম। এখন কোনোভাবেই সম্ভব নয়। কেন? এখন তো আমি কিছুই করি না। কোনো বাড়ি নেই, কোনো টাকা নেই। তোমাকে নিয়ে আমি রাখবো কোথায়? তোমার কিছুই লাগবে না, সব আমি দিব। চলো আমরা বিয়ে করে ফেলি। না, আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। আর আমি তো কোথায় চলে যাচ্ছি না। এত তাড়াহুড়োর কি আছে? প্রমির কথায় আমি একটু কষ্ট পাই, মনটা খারাপও হয়ে যায়। তার টাকা আছে বলে সে আমাকে টাকা দেবে? না, আমি নিজে যতটুকু পারি ততটুকুই আমি করব। কি ভাবছো? কিছু না। আচ্ছা, তোমার যখন ইচ্ছে তখন বিয়ে করো। এই তো লক্ষ্মী সোনা, তুমি আমার কথা বুঝেছো। হুম। প্রমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে থাকে, আর আমি তাকে জড়িয়ে ধরি। তারপর বললাম, ওই দিন রাতে ফোন কেন দিয়েছিলে? কোন দিন রাতে? আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে আসছিলাম ওই রাতে। প্রমি আমাকে জড়িয়ে ধরে কানের কাছে এসে বলল, তোমার নিঃশ্বাস শোনার জন্য। আমার নিঃশ্বাস শোনার জন্য? হুম। আমি আবার তার কপালে একটু চুমু খাই। সে আমাকে ছেড়ে দেয়। কিছুক্ষণ আমরা চুপচাপ বসে থাকি। একটু পর সাকিব, মানে আমার বন্ধু, ফোন দিল। কই তুই? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। নাবিলার অফিসে যাবে না? আসছি। তাড়াতাড়ি আয়। ওকে। আজকে অফিসে যাবা না? তবে একটু দেরি হবে। দেরি হবে কেন? এখন আমি বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হব, তারপর হাসপাতালে যাব। আবারও কে যেন ফোন দিল। দৌড়ে দিকে সাদিয়া। ভাইয়া, কই তুই? খিদায় মরে যাচ্ছি, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। তুই একটু অপেক্ষা কর, আমি নিয়ে আসতেছি। তাড়াতাড়ি কর। ওকে। তারপর? তারপর অফিসে যাব তোমার কাছে। ওকে। এখন চাই আমরা দুজন একসাথে হেঁটে যাই। চলো। কিছুটা সামনে যাওয়ার পর আমি বললাম, ম্যাডাম তাহলে যাই। কিসের ম্যাডাম? সরি প্রমি। কিসের সরি? তাহলে? ম্যাডাম বলতে পারবা না, কোনো ভুল হলে সরি বলতে পারবা না, ধন্যবাদ দিতে পারবে না। ওকে। ওকে, তাহলে যাই। যাও। তারপর তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে লাগলাম। ও, আপনাদের তো পরিচয় দিতেই ভুলে গেছি। আমি সাব্বির। মাস্টার শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি, আর একটা মেসে আমার বন্ধু সাকিবের সাথে আমরা দুজনেই থাকি। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বাবার শরীরটা বেশ কিছুদিন থেকে ভালো যাচ্ছে না, তাই ডাক্তার দেখানোর জন্য শহরে নিয়ে আসি, আর একটা মেডিকেলে ভর্তি করাই। আমরা এক ভাই এক বোন, বোন ছোট। আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার বস, আর আমার প্রেমিকা। আজকে সে আমাকে প্রপোজ করেছে। অবশ্য আমিও তাকে ভালোবাসতাম সেই প্রথম দিন থেকেই। আজ এতটুকুই, গল্পের সাথে থাকলে সব আস্তে আস্তে জানতে পারবেন। তারপর আমি সাদিয়ার জন্য খাবার কিনে বাসায় যাই। বাসায় গিয়ে দরজায় নক করলাম। সাদিয়া দরজা খুললো। আর হ্যাঁ, সাদিয়া আমার বোন। কোথায় গিয়েছিলি? খাবারটা আর আনছ? নে। দে। কোথায় গিয়েছিলি? হাঁটতে। হাঁটতে গেলে এতক্ষণ লাগে? লাগছে, কি হয়েছে? সত্যি করে বল তো, কোথায় গিয়েছিলি? বলবো না। না বললে তোরই লস। কি লস? আমি বাড়িতে বলে দেব তুই যে প্রেম করতে গেছ। তুই কি করে জানলে আমি প্রেম করতে গেছি? ভাইয়া, তুই না একটা বোকা। আমি সামান্য একটু ট্রেক দিলাম, তুই সত্যি কথা বলে দিলি। তা মেয়েটা কে রে? তুই কি আমাকে বোকা ভাবছিস? তুই সামান্য ট্রেড দিবি আর আমি সত্যি বলে দেব? আমি তোর সাথে মজা করছিলাম। আর আমি হাঁটতে গিয়েছিলাম। হাঁটতে গিয়ে চিতল পিঠা খেতে খেতে দেরি হয়ে গেছে। সাথে ছোটবেলা থেকে অনেক পাকনা, একটু বেশি বোঝে, মানুষকে খালি কথার পেছে ফেলে। এখন আমাকে ফেলছে। আর মিথ্যা কথা বলিস না। আর একটাও কথা না, চুপচাপ খা আর কে রেডি হ, হাসপাতালে যাব। ধমক না দিলে চলতেই থাকবে, আর একটা সময় এমন কথার পেঁচে ফেলবে আর সত্যি কথা বের করেই ছাড়বে। তোরে আমি কখন বলছি আসার জন্য, আর তোর এতক্ষণ লাগলো আসতে? সরি দোস্ত, দেরি হয়ে গেছে। আর কি যেন লেট হয়েছে, তোর এটা পরে বলবো। ওকে, তুই থাক, আমি যাই। নাবিলা কোথায়? তার অফিস আছে, সে চলে গেছে। নাবিল হচ্ছে সাকিবের গার্লফ্রেন্ড, প্লাস আমাদের কলিগ।
আচ্ছা ঠিক আছে, তুই যা। হুম। সাকিব চলে গেল। আমি ডাক্তারের সাথে কথা বলি। ডাক্তার বলল আর 1 সপ্তাহ হাসপাতালে বাবাকে রাখতে হবে, তাহলে তো আরও টাকা লাগবে। প্রমিকে বলবো দেওয়ার জন্য, পরে সব দিয়ে দেব। ভাবলাম সাদিয়া আর মাকে বাড়ি পাঠিয়ে দিই, আমি কয়েকদিন বাবার সাথে থাকবো। সাদিয়া তো সামনে পরীক্ষা। আমি বাবার কাছে গেলাম বাবার সাথে কথা বলতে। বাবা, তোমার এখন কেমন লাগছে? বাবা সাব্বির, তুই বস, আমার পাশে বস। আমি বাবার পাশে বসলাম। বাবা, তোমার এখন কেমন লাগছে? আগের চেয়ে ভালো। ডক্টর বলেছে আর 1 সপ্তাহ এখানে থাকতে হবে, তারপর বাড়িতে নেওয়া হবে। তাহলে বল তোর মা আর সাদিয়াকে চলে যেতে। আচ্ছা আমি বলি, তুমি ঘুমাও। মা, তুমি আর সাথে বাড়ি চলে যাও। না, আমি যাব না তোর বাবাকে ছাড়া। মা তুমি চলে যাও, আমি আছি না। আর তোমরা 2 দিন পরে সে দেখে যাবে। আর সামনে সাদের পরীক্ষা। আমি যাব না। মা তুমি আমার বসের গাড়ি দিয়ে চলে যাও। বসের গাড়ি তোকে দিবে? জানি না, তবে বললে মনে হয় দেবে। তোর বসকে দেখার অনেক ইচ্ছা ছিল রে। দেখবা দেখবা, সারা জীবনই দেখতে পারবে। কি বললি, সারা জীবন? ওকে, তোমাদের পরে আরেকদিন দেখাবো। আচ্ছা, তুই একটু আগে কি বললি? আর কোনো কথা না, আমি অফিসে যাচ্ছি, আমি গাড়ি নিয়ে আসবো। শোন আমার কথাটা। আমি যাচ্ছি। শোন না আমার কথাটা। মা আমার কথা কিছুই বুঝলো না। সারা জীবন দেখতে পারবে মানে আমি আমার বসকে বিয়ে করব। আমার অফিসে আসতে আসতে অনেক লেট হয়ে যায়। আমি এসে আমার চেয়ারে বসলাম, বসে কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে যায়, খাবার সময় হয়। যাই, প্রমির সাথে দেখা করে আসি। অফিসের সামনে গিয়ে দেখি প্রমি বসে বসে মোবাইল টিপছে। আমি আস্তে আস্তে সামনে যাই। সামনে গিয়ে বললাম, বসবো ম্যাডাম? বসো। তোমার মোবাইলটা দাও তো। এই নাও। প্রমি সুন্দর করে তার মোবাইলটা দেয়। কি করব, কি জন্য, এসব কোনো কিছু জিজ্ঞাসা করলো না। আমি কিছুক্ষণ মোবাইল টিপলাম, মোবাইল টিপে দিয়ে দিই। মোবাইলের মধ্যে তেমন কিছুই নেই। তোমার গাড়িটা লাগবে। কি জন্য? আজকে মার সাদিয়াকে বাড়িতে পাঠিয়ে দেব, তাই তোমার গাড়িটা দরকার। তুমি যাবা? হুম। না গেলে হয় না? আমি যাবো আর আসবো, আমি তাদের বাড়িতে দিয়ে চলে আসবো। ওকে, এইদিকে আসো, এসে আমাকে জড়িয়ে ধরো। এইখানে কেউ দেখে ফেলবে। সিসিটিভি ক্যামেরা আছে না? ওকে ওঠো। আমি তাকে জড়িয়ে ধরলাম, সে আমাকে জড়িয়ে ধরে। আমি একটু পর তাকে ছেড়ে দেই। আমি কিস করতে যাব, প্রমি মুখ সরিয়ে নিয়ে বলল, এখন না। ওকে। কখন যাবে? অফিস শেষে। সাদিয়াকে আমার এখানে রেখে যাও। না, তার সামনে পরীক্ষা। ওকে। তোমাকে দেখার জন্য আমার পাগল হয়ে গেছে। আমাকে কেন? আমার বসকে দেখার অনেক শখ। চলো দেখা করি। এখন না, পরে। ওকে। ওই দিন তুমি হাসপাতালে কোন গাড়ি নিয়ে গেছিলে? কালো গাড়ি। এখন তোমার সাথে কোন গাড়ি? কালোটা। আমার সাদাটা দরকার। কেন? কারণ তুমি ওই দিন কালো গাড়ি নিয়ে গেছো আর সাদিয়াকে নিয়ে গেছো। সে তোমার গাড়ি দেখে চিনে ফেলবে যেটা তোমার মানে আমার বসের। তারপর পুরোটা ফাঁস হয়ে যাবে। বাবা, তুমি কি ট্যালেন্ট! দেখতে হবে না কার ভালোবাসা। তাহলে সাদাটা নিয়ে যাও। ওকে। আরেকটা কথা, আমার কিছু টাকা লাগবে। বাবাকে হাসপাতালে 1 সপ্তাহ রাখতে হবে, সেখানে কিছু টাকা দরকার। মাস শেষে দিয়ে দেব। তোমাকে না আমি বলছি আমার কার্ডটা রাখতে? হুম। এই নাও। তাহলে যাই। যাও, এসে কিন্তু ফোন দিবা। ওকে। আমি সোজা গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসলাম। হাসপাতাল থেকে সাদিয়া আর মাকে বাড়িতে নামিয়ে দিলাম, দিয়ে সোজা বাসায় চলে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হাসপাতালে চলে এলাম। এসে বাবার সাথে দেখা করলাম। দেখা করে প্রমিকে ফোন দিলাম, ফোন ব্যস্ত। আমি আর কল দিলাম না। একটু পর সেই ফোন দিল। কোথায় তুমি? হাসপাতালে, বাবার কাছে। কি করো? বসে আছি। আমি আসি? না, আসতে হবে না, তুমি ঘুমো। আসি না প্লিজ, না করো না। আমি 2 দিন ব্যস্ত থাকবো। তুমি ব্যস্ত থাকবা, ঘুমাও। আসি প্লিজ। ওকে আসো। কি নাসরবান্দা মেয়ে, একটু বসে চলে আসলো। একটা সাদা ড্রেস পরে তাকে অপূর্ব দেখাচ্ছে। এসে বলল, কেমন দেখাচ্ছে? ভালো, অনেক ভালো। তোমাকে পরীর মতো সুন্দর দেখাচ্ছে। তাহলে এবার জড়িয়ে ধরো। এখানে সম্ভব না, তুমি আর আমি একসাথে বসি। আচ্ছা চলো। দুজন একসাথে বসলাম। এই মাস তো শেষ, তোমার সেক্রেটারিকে বলে দেবো অফিসে জয়েন করতে। বলে দাও। তাহলে তোমার এত কষ্ট করতে হবে না। তারপর আমি তোমার সাথে বেশি সময় কাটাতে পারবো। হুম। সাব্বির, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি 2 দিন কিসের কাজে ব্যস্ত থাকবা। নতুন কোম্পানি হচ্ছে, সেখানে মিটিং আছে। বুঝেছি। আমি যদি কল দিই তাহলে কিন্তু ধরবা। ধরবো। তাহলে এখন বাসায় চলে যাও। না, যাব না। আমি তোমার সাথে সারা রাত এখানে থাকবো।
না, চলে যাও, একটু পর সাকিব আসবে। আমি থাকলে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার আগামীকাল অনেক কাজ করতে হবে, তাই তোমার ঘুমানো দরকার। তুমি বাসায় চলে যাও। আচ্ছা যাবো, আর কিছুক্ষণ থাকি। থাকো। প্রমি আমার শরীরে মাথা রেখে কিছুক্ষণ থাকে, তারপর ঘুমিয়ে যায়। আমি ভাবলাম ঘুমাক, ডাক দিয়ে লাভ নেই, একটু পর বাসায় নামিয়ে দেব। দেখলাম সাকিব আসতেছে, তাকে আর ডাক দিলাম না। সাকিব এসে তো অবাক, আমার বস আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। সাকিব মুখের ভাষায় হারিয়ে ফেলেছে, কি বলবে সে বুঝতেই পারছে না। আমি ইশারায় বললাম চুপ থাকতে। আমি আস্তে আস্তে প্রমিকে ডাক দিলাম, প্রমি ওঠো, বাসা যাবে না? আর একটু থাকি। প্রমি সামনে। সাকিব। হ্যালো মিস্টার সাকিব। হাই, আপনারা থাকেন, আমি যাই। না না, যাবেন না কেন? সাব্বির চলো, আমায় বাসায় নামিয়ে দাও। চলো। আমি প্রমি একসাথে হাত ধরে গাড়ির কাছে যাই। সাকিব তো দেখে অবাক, গাড়ির কাছে নিয়ে বললাম আমার যেতে হবে। ওঠ। সামনে উঠতে যাব এমন সময় বলল সামনে না, আমার পাশে এসে বসো। ওকে। আমি প্রমির পাশে এসে বসলাম। প্রমি আমার শরীরের সাথে এসে বসে। ড্রাইভার এই অবস্থা দেখে বলল, আমি আগেই বুঝছিলাম আপনাদের দুজনের মধ্যে কিছু একটা আছে। কি আছে? কি আর ভালোবাসা। কি করে বুঝলেন? ওই যে একদিন আমি সাব্বিরকে ছোট লোকের বাচ্চা বলছিলাম, তখন ম্যাডাম আমাকে থ্রেট দিছিল আমার চাকরি নট করে দিবে। তখন বুঝছিলাম আপনাদের মধ্যে কিছু একটা চলছে। বুঝছেন, ভালো করছেন। এখন বাড়ি যান। গাড়ি এসে বাড়ির সামনে থামলো। বাড়ি দেখে আমার অজ্ঞান হওয়ার অবস্থা। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? রাতের বেলা বাড়িটাকে আরো সুন্দর দেখাচ্ছে। আমি বললাম, ম্যাম তাহলে আমি যাই। কোথায়? হাসপাতালে। ভেতরে যাবা না? না। প্রমি আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। মাকে ডাক দিল না, দেখলো মা ঘুমাচ্ছে। প্রমি বলল, আসো, আমার রুমটা দেখে যাও। চলো। প্রমির রুমে ঢুকে আমি অবাক, এত সুন্দর করে রুম সাজানো, প্রত্যেকটা জিনিস অনেক দামি। প্রমির রুমে ঢুকে দরজা বন্ধ করতে যাবে এমন সময় আমি বললাম, কি করছো? দরজা বন্ধ করছি। কেন? ভাবলাম কেউ নাই, তাই দরজাটা বন্ধ করতে। কেউ নেই কে বলেছে? তুমি জানো না বন্ধ একটা করে দুজনের সাথে আরেকজন থাকে, সে হলো শয়তান। জানি। তাহলে এখন মনে নাই, আর ভুল হবে না। প্রমি দরজা খুলে এসে বলল, এবার ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি যাই। যাই না, বলবে আসি। ওকে। আর কিছুক্ষণ থাকো। না, সাকিব একা, আমার যেতে হবে। ওকে, যাও। আমি চলে আসলাম। আসলে সাকিব জিজ্ঞাসা করলো, কাহিনী কি রে? আজ সকালে তাকে প্রপোজ করেছিলাম, তারপর অ্যাকসেপ্ট করেছে। কি কর সত্যি? আমাদের দেখে তোর বিশ্বাস হয় না? তোদের দেখতে তো পুরো স্বামী স্ত্রী মনে হলো, যেভাবে তোরা বসছস। ওইসে, আর 50 না। তুই তাড়াতাড়ি বিয়ে করে ফেল, তারপর আমি বিয়ে করব। নাবিলা বিয়ে করার জন্য বলেছে। দেখি কি করা যায়, অন্তত 1 বছর তো সময় লাগবেই। যাই কস তোর, পরে আমি বিয়ে করব। এই মাস তো শেষ, তুই অফিসে জয়েন করতে পারিস। যাব। আর সে কোথায় যায় সব খবর আমাকে দিবি। ওকে। ধর যে আমার আপন বোন, আমার তো বোন নেই। ওকে। একটু আগে যে প্রমিকে বললাম যে তার সেক্রেটারির জয়েনের কথা, এই সাকিব হবে তার সেক্রেটারি। দাঁড়া, আমি আমার বাবার সাথে দেখা করে আসি। আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা তোমার শরীরটা কেমন লাগছে? ভালো, আগের থেকে। বাবা তোমার ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে। কে সে? তোমার মনে আছে ওই দিন যে তোমাকে দেখতে আসছিল? ওই দিন তো মনে হয় আমার অপারেশন হয়েছিল, আমার কিছু মনে নাই। কিছুদিন আগে একদিন প্রমি ছদ্মবেশে আমার মা বাবা আর সাদের সাথে দেখা করে গেছে। আমি তোমাকে দেখাবো, কিন্তু তুমি মাকে বলতে পারবে না। আচ্ছা। তোমার এখানে নিয়ে আসবো। ওকে। তুমি ঘুমাও, আমি যাই। ওকে। আমি এসে দেখি সাকিব ঘুমের স্বর্গে চলে গেছে। আমি এটাকে ডাক দিলাম না। আমি কতক্ষণ থেকে ঘুমিয়ে গেলাম আরেক জায়গায় বসে। সকালে ঘুম থেকে উঠে বাসায় গিয়ে রেডি হয়ে অফিসে গেলাম। আজকে 1 মাস পূর্ণ হবে। অফিসে গিয়ে দেখি প্রমি নেই। আমি ফোন দিলাম, তারপর ফোন ধরলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কোথায় তুমি? আমি এক মিটিংয়ে আছি। আজকে অফিসে আসবে না? মনে হয় না। ওকে, তাহলে মিটিং করো, আমি রাখি। আচ্ছা রাখো, মিটিং শেষে তোমাকে ফোন দিব। ওকে। আমি কাজে মনোযোগ দিলাম। পরের 2 দিন তার সাথে দেখা নেই বললেই চলে। তার সাথে দেখা করার জন্য মনটা ছটফট করছে। দিনের বেলায় টুকটাক কথা বলি, রাতে ফোন দেই না, কারণ সে সারাদিন কাজ করে রাতে বিশ্রাম নেয়, তাই আর রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করি না। আমি সাকিব 2 দিন পর একসাথে অফিসে গেলাম। সাকিবকে দেখে তো নাবিলা খুশি। নাবিলা এসে বলল,
সাকিব, তুমি এই অফিসে কাজ করবা আমার বিশ্বাস হচ্ছে না। মনে হয় আমি স্বপ্ন দেখছি। সাকিব একটা চিমটি কেটে বলল, এবার স্বপ্ন মনে হচ্ছে? না। তাকে দেখে মনে হচ্ছে না যে সে যে অফিসে কাজ করবে। হুম। সাকিব চল, তোর কাজ বুঝিয়ে দিই। চল। নাবিলা, তোমাকে যে ফাইলটা দিয়েছিলাম সেটা কমপ্লিট করছো? না ভাই, আমার একটু মনে নাই। শুধু সাকিবকে নিয়ে ভাবলে চলবে? তোর ভাই আপনিও না? নাবিলা, তাড়াতাড়ি ফাইলটা তৈরি করে আমার কাছে নিয়ে আসো। আবার কিন্তু সাকিবের সাথে ডেট করতে যাও না। জানি আমিও, আপনি ম্যাডামের সাথে তলে তলে ডেট করেন। সাকিব চল, তোর কাজ বুঝিয়ে দিই। এখন কিছু বলে যান। যান কেন এবার? সাকিব তাড়াতাড়ি চল। চল। আমি আর সাকিব ম্যাডামের রুমের সামনে গিয়ে দেখি ম্যাডাম মন খারাপ করে বসে আছে। আমি দরজার সামনে গিয়ে বললাম, আসতে পারি? আসো। থ্যাংক ইউ। তুমি কি অসুস্থ? না, কেন? তোমাকে অনেক বিমর্ষ দেখাচ্ছে। কিছু না। হ্যালো মিস্টার সাকিব, আয়। আমার 1 ঘন্টা পর একটা মিটিং আছে। এই যে ফাইল, ম্যানেজারের সাথে কথা বলে ফাইলটা ঠিক করেন। ওকে, আমি যাই। ওকে, যান। পিএকে ফোন দিয়ে বলে দিল সাকিবের অফিস আর ম্যানেজারকে দেখিয়ে দিতে। সাকিব চলে গেল। আমি তখন বললাম, আমি চলে যাব? না, তুমি দাঁড়াও। আমি দাঁড়ালাম। প্রমি সিসিটিভির দিকে তাকিয়ে চেয়ার থেকে উঠে সোজা আমার কাছে আসলো। আমার সামনে এসে কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরলো। অনেকক্ষণ হয়ে গেল। তখন আমি বললাম, এবার ছাড়ো। না, ছাড়বো না। কেউ এসে পড়বে। তুমি না জিজ্ঞেস করেছিলে আমাকে বিমর্ষ দেখাচ্ছে কেন? হুম। তার কারণ তোমার সাথে দেখা না হওয়া, তোমার কথাবার্তা না শোনা, তোমার কাছে না আসা। আমার এই 2 দিন যে কিভাবে কেটেছে একমাত্র আল্লাহ জানে। আমি তোমাকে ভালোবাসি অনেক প্রমি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক, জীবনের চেয়ে বেশি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন ছাড়ো। প্রমি আস্তে আস্তে আমাকে ছাড়ে, গিয়ে চেয়ারে বসে আর বলে, আমি এখন থেকে তোমার সাথে বেশি সময় কাটাবো। আমিও। আজ তোমার কোনো কাজ আছে? হুম। হুম। অফিসে আজকে অনেক কাজ এবং আজকে আমার মাকে আনতে হবে। মা বাড়ি থেকে অনেক বলছে। দূর, আজকে ভাবছিলাম তোমার সাথে ঘুরবো, আজকেই তোমার বেশি কাজ পড়লো। তুমি কি রাগ করছো? হুম। রাগ ভাঙানোর ওষুধ আমার কাছে আছে। দেখি। দেখাচ্ছি। এই বলে সিসিটিভির দিকে তাকিয়ে দেখি কেউ আসে কিনা। না, কেউই নেই। আমি প্রমির ঠোঁটের দিকে আগাতে থাকি। প্রমিও জায়গা থেকে নড়েনি। আমি তার ঠোঁটের কাছে নিয়ে গিয়ে আমার ঠোঁট তার ঠোঁটে লাগিয়ে দিই। 20 সেকেন্ড রেখে দিলাম। আমি আমার জায়গায় এসে বসলাম আর বললাম, এবার রাগ ভেঙেছে? হুম। একটা টিস্যু দিয়ে বললো ঠোঁটটা মুছে ফেলতে। আমি ঠোঁটটা মুছে ফেললাম। আমি দেখলাম সে আবার লিপস্টিক দিচ্ছে। আমি বললাম, কি করো? লিপস্টিক দেই, কিছু বলবা? লিপস্টিক আমার ভালো লাগে না। আগে বলবা না, তাহলে তো আমি কোনোদিনই লিপস্টিক দিতাম না। আমি না দিতে বলিনি, তুমি দাও, তবে হালকা করে। আমি দিবই না। না, তুমি দিও না সেটা বলছি না, হালকা করে দাও। ওকে, আচ্ছা তোমার মোবাইলটা দাও তো। আমি বুঝতে পারছি প্রমির সাথে কথা বললে সারাদিন কথা বলাই লাগবে। এই নাও মোবাইল, তুমি টিপো, আমি গেলাম। আরে মোবাইল তো নিয়ে যাও। হাসতে হাসতেই বলল। প্রমির মনটা খুব ভালো লাগছে। প্রমি মনে মনে ভাবছে যে আমি তার জীবনে আসার আগে তার মনের অবস্থা কেমন ছিল আর এখন কেমন লাগছে। আসলে ছেলেদের এক অদ্ভুত ক্ষমতা আছে মেয়েদের মন ভালো করার। আর আর আমি মনে হয় সাব্বিরকে ছাড়া বাঁচবো না। আমার মোবাইল দেখে প্রমি অবাক। মোবাইলে কোনো অচেনা নাম্বার নেই। প্রমির নাম্বার সেভ করেছে মাই লাভ নামে। তার মোবাইলের থেকে আমারটা অনেক ফ্রেশ, শুধু কয়েকটা মিউজিক। সমস্যা একটাই, আমাকে যে ফোনটা কিনে দিয়েছিল সেটা নেইনি। আগেরটা ইউজ করি। মোবাইল আমার বাবা, সাদিয়া আর মার ছবি আছে, সেগুলো নিয়েই সে নিজের মোবাইলে রাখলো প্রমি। একটুবার ফোন দিল সাকিবকে আসতে। একটুবার সাকিব আসলো। ম্যাডাম, ফাইলটা তৈরি করছি, এই যে। দেখি। এই নেন। প্রমি প্রোফাইলটা দেখে বলল, সব ঠিক আছে, আপনি মিটিংটা করতে পারবেন। মিটিং এত গুরুত্বপূর্ণ না, তাহলে করেন। কিছু প্রয়োজন হলে সাব্বিরের সাথে কথা বলবেন, আর কোনো সমস্যা হলে ম্যানেজারের সাথে দেখা করবেন। আমি যাব। সাকিব চলে গেল। প্রমি ফ্রেশ হয়ে বের হয়ে গেল হাসপাতালে যাওয়ার জন্য। হাসপাতালে যাওয়ার আগে শপিং মলে গেল। সেখান থেকে বাবা মা আর সাদিয়ার জন্য অনেক কাপড় কিনলো। ছবি দেখে মাপ নিল। আমার আর বাবার জন্য কিছু খাবার কিনলো। তারপর হাসপাতালে আসলো। হাসপাতালে এসে আমার বাবার ওখানে গেল। দেখলো আমার বাবা ঘুমোচ্ছে। আস্তে করে ডাক দিল। চোখ খুলে বলল, তুমি কে মা? তোমাকে চিনলাম না। আঙ্কেল, আমি সাব্বিরের অনেক ভালো ফ্রেন্ড। বসো। বাবা বসতে চাইল। প্রমি তাকে সাহায্য করলো। আঙ্কেল, কিছু খাইছেন?
সকালে সাব্বির খাইয়ে দিছে। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। মা তোমাকে কে বলেছে এগুলো আনতে? আর ব্যাগের ভিতর কি? ব্যাগের ভেতর আপনাদের জন্য সামান্য উপহার। কি উপহার? সাব্বিরকে বললেন দেখাইতে, এখন খান। প্রবী নিজ হাতে আমার বাবাকে খাইয়ে দিচ্ছে। যতক্ষণ খেয়েছে ততক্ষণ শুধু আমার বাবা প্রমীকেই দেখেছে। মা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ধনী। কে মা তুমি? আমার জানা মতে সাব্বিরের কোনো এরকম ধনী বান্ধবী ছিল না। সাব্বিরকে জিজ্ঞেস করেন। মা তুমি উপহারগুলো নিয়ে যাও, সাব্বির দেখলে রাগ করবে। সে রাগ করবে না। প্রমী আমার বাবার সাথে অনেকক্ষণ থাকে, তারপর চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। আমার কলে তার ঘুম ভাঙে। কোথায় তুমি? বাসায় ঘুমাই। আমাকে এখানে একা ফেলে তুমি ঘুমাচ্ছ? অনেক খারাপ লাগতেছে, তাই ভাবলাম একটু ঘুমাই। তুমি রাগ করছো? আরে না, তুমি ঘুমাও, তোমার গাড়িটা দরকার। তুমি কোথায়? অফিসে। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওকে, ঘুমাও। একটু পর গাড়ি আসলো, গাড়ি নিয়ে চলে গেলাম। বাড়ি থেকে মার সাদিয়াকে নিয়ে হাসপাতালে আসলাম। হাসপাতালে বাবার কক্ষে ঢুকলাম। মার সাদিয়া বাবার সাথে কথা বলছে। আমার চোখ গেল ব্যাগগুলোর দিকে। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি বাবা? তোর এক বান্ধবী এগুলো দিয়ে গেছে আমাদের জন্য। কি ব্যাগের ভেতর? জানি না, খুলে দেখ। আমি আস্তে আস্তে সবগুলো খুললাম। খুলেতে আমি অবাক। কাপড়ের অভাব নেই। সাদিয়ার জন্য ড্রেস, মার জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, আরও কত কি। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম। মার সাদিয়া কাপড় দেখতে লাগলো। আমি বাবাকে বললাম, কে দিয়েছে? আমি চিনি না, তবে মেয়েটা অনেক ভালো। কি বলেছিল মেয়েটা? বলেছিল তুই নাকি তার ভালো ফ্রেন্ড। আমি ভাবলাম প্রমি আসলো নাকি। কি ড্রেস পরেছিল? নীল কালার একটা ড্রেস। তুমি চেহারার বর্ণনা দাও তো। বাবা সুন্দর করে চেহারার বর্ণনা দিল। বর্ণনা থেকে বোঝা যায় নিশ্চিত এটা প্রমি। মনে মনে ভাবছি, সে কি পাইছে? আমায় ভালোবাসে বলে সে আমাকে চাইছে তাই দেবে? প্রপোজ করার আগে কতগুলো জিনিস দিল, সেগুলো নেওয়ার কোনো খোঁজখবর নাই। আজকে আবারও কতগুলো জিনিস কিনলো। না, তাকে কিছু বলতেই হবে। তখন বাবা বলল, কি ভাবছত? মেয়েটাকে চিনছত? হুম। কে সে? মাকে বলবা না তো? না। কানের কাছে এসে বললাম, এটাই তোমার বৌমা। কি কস, সত্যি? সত্যি। মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। মেয়েটা অনেক ভালো। সে আমাকে নিজ হাতে খাইয়ে দিছে। তার কথাও কি সুন্দর, আর কি মিষ্টি ভাষা। কবে বিয়ে করবে? না, এখন না, আরো পরে। মার সাথে কাপড় দেখতেছে, তাই আমাদের কোনো কথার দিকে তাদের খেয়াল নেই। আচ্ছা, মেয়েটার পরিচয় কি? তাকে দেখে অনেক ধনী মনে হলো। আমি কানের কাছে এসে বলতে লাগলাম, আমার বস। কি কস? সে কি তোকে বিয়ে করবে? সে কি তোরে পছন্দ করে? বাবা, তোমার কি মনে হয় সে যদি আমাকে ভালো নাই বাসতো, তাহলে সে কি তার সময় নষ্ট করে এত কষ্ট করে আমাদের জন্য নিজেতে নিজে এতগুলো জিনিস কিনে নিয়ে আসতো? সেটা তুই ঠিক কইছত। বাবা, মা না একটা মেয়ে আমার জন্য পছন্দ করেছে, সেটার কি হবে? তুই কোনো টেনশন করিস না। আমার এই মেয়ে পছন্দ হয়েছে। আমি এই মেয়ের সাথে তোর বিয়ে দেব, আর তার মাকে ম্যানেজ করব আমি। ওকে বাবা। কি বাপ ছেলের মধ্যে কিছু চলতেছে? কিছু না। বলবে না? না বললে পরে বুঝবা। আমি আস্তে আস্তে সাদিয়ার মাথায় একটা চড় মেরে বললাম, পছন্দ হয়েছে? উফ ভাইয়া, তুই না খালি আমাকে মারোস। পছন্দ হয়েছে? সবগুলোই পছন্দ হয়েছে? সবগুলো না, যে কোনো একটা নে। ভাবলাম সাদের সাথে একটু মজা করা যাক। এইটা? অনেকগুলো দেখে একটা চয়েস করে বলল, এটা নিতে পারবি না। তুই না বললি? বলছিলাম, কিন্তু এখন আর নিতে পারবি না। আরেকটা দেখি। না, একটাও দেওয়া যাবে না। তুই না মাত্র বললি যে কোনো একটা নিতে পারবো। বলছিলাম, এখন আর না। তুই অনেক খারাপ। তুই না মাত্র বললি। দেখলাম সাদের চোখে পানি। খাদিস না, আমি তো শুধু মজা করছিলাম। এখানে সবগুলোই তোর, মারগুলো রেখে। সত্যি? সত্যি। ভাইয়া, তুই অনেক ভালো। জানি জানি, এখন আমি অনেক ভালো। বাবার কাপড়গুলো কে এনেছে? দিছে আমার এক ফ্রেন্ড। তোমরা কি বাড়ি থেকে খেয়ে এসছো নাকি খাবার আনবো? আমরা খেয়ে এসেছি, আর তোদের জন্য খাবার নিয়ে এসেছি। ভালো করছো, আমি আসতেছি। আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল পরশু রিলিজ দেওয়া হবে বাবাকে, তাহলে মা বাবা আর সাদিয়াকে একসাথে বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে। ডাক্তার বলল প্রতি সপ্তাহে সপ্তাহে চেক আপ করাতে হবে। আমি আমার বাবার রুমে গেলাম। পরশু বাবাকে রিলিজ দেওয়া হবে। তাহলে ভালোই হলো, একসাথে 3 জন চলে যাব। মা আর সাদিয়া আমার বাসায় চলে যাও, আমি এখানে থাকছি।
তুই বরং বাসায় চলে যা, আমি আর সাদিয়া এখানে থাকছি। তোমরা জার্নি করে এসছো, তোমরা কি রেস্ট নাও। তুই যা, আমরা এখানে আছি। ওকে। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজায় নক করলাম। সাকিব দরজা খুললো। কোথায় আসলি? হাসপাতালে। কেমন লাগলো আজকের অফিস? ভালো। সব ঠিক আছে? আর তুই এই দিন না একটা শার্ট চয়েস করছিলি? হুম। আর এতক্ষণ এগুলো সব তোর? যা লাগবে তো নিয়ে নে। আচ্ছা, নেবো নে। ওকে। আমি ফ্রেশ হয়ে খাবার খেলাম। একটু পর প্রমি ফোন দিল। তোমার সাথে কোনো কথা নেই? কেন, আমি কি করছি? কেন, তুমি জানো না? না। আচ্ছা, আমি এখন তোমার আরেকটা জায়গার নাম টেক্সট করছি। আগামীকাল অফিসের পর সেখানে চলে যাবে। আচ্ছা, লাভ ইউ। জানি। প্রমি আশা করেছিল লাভ ইউ বলে লাভ ইউ টু বলবো। না, বললো না। প্রমি জানে আমি রাগ করেছি তার উপর। তাকে ঠিকানা দিছি অফিসে কিছু বলবো না সেজন্য। প্রমি সেজন্য ঠিক করছে যদি রেগে যাই তাহলে আমাকে জোরে ধরে কান্না শুরু করবে। আমি ঘুম থেকে উঠে হাসপাতালে গেলাম। হাসপাতাল থেকে অফিস শেষ করে সেই জায়গায় গেলাম। গিয়ে দেখি প্রমি বসে আছে। বসো। তুমি কি শুরু করছো? তোমাকে কে বলেছে আমার পরিবারের জন্য কাপড় কিনতে? তোমাকে প্রপোজ করার আগে কত কিছু দিছো, সেগুলো নেওয়ার কোনো খোঁজ খবর নেই। তোমার কাছে যেটা প্রয়োজন সেটাই তো চেয়ে নেই। আর কিছু বইলো না, আমি সহ্য করতে পারতেছি না। আর কিছু বইলো না। এই বলে প্রমি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমি থেকে জড়িয়ে ধরলাম। তুমি আমাকে ভালোবাসো, সেটাই আমার কাছে অনেক বড় উপহার। আজ থেকে তোমার অনুমতি ছাড়া কিচ্ছু কিনবো না। আমার অনুমতি নিয়ে কিনতে হবে না। আচ্ছা, প্লিজ মাফ করে দাও। যাও, মাফ করে দিলাম। এবার ছাড়ো। তোমার মোবাইলটা দাও তো। এই নাও। তোমাকে না বলছিলাম নতুন মোবাইল ব্যবহার করতে? এখন তোমার কাপড়গুলো কি করবা? এখন সবগুলো তোমার। কি দরকার ছিল? তার মানে তুমি জানতে আমি তোমাকে প্রপোজ করব? না, জানতাম না। তবে ওই দিন তুমি না করলে আমি করতাম। বুঝেছি। এবার বলো, বিয়ের পর কয়টা বাচ্চা নিবা? যা শয়তান, তোমার মনের মধ্যে এখন এগুলো চলতেছে? না, প্লিজ বলো না। ও, দুইটা, একটা ছেলে একটা মেয়ে। চিন্তা ভাবনা করে সে বলল, ছেলে হলে তুমি নাম রাখবে কি? ছেলে হলে আমি নাম রাখবো আমার বাবার নামে, আর মেয়ে হলে? আমি জিজ্ঞাসা করলাম, আর মেয়ে হলে? ওকে। এখন বিয়ের কি হয়েছে? আমার বাড়ি থেকে বাবা রাজি। তুমি তোমার বাবাকে ম্যানেজ করে ফেলছো? কিভাবে? তুমি যে বাবার এত সেবা যত্ন করে এসছো, বাবা কি তোমার উপর রাজি না হয়ে পারে? এবার বলো তোমার মা। ম্যামকে তো এখনো বলি নাই। চলো আজকে তোমাকে আমি আমার মার সাথে দেখা করাবো। না। কেন? তোমার মা যখন জিজ্ঞাসা করবে যে বাবা তুমি কি করো, তখন আমি কি বলবো? কেন বলবা চাকরি করি? বললাম না হয় চাকরি করি, কিন্তু তারপর যখন তোমার মা আমার বাড়ি দেখতে যাবে, আমাদের বাড়ি তো ভালো না। কেন, আমি আছি না? তারপর তোমার দেনমোহরের টাকা মানে যখন জানতে চাইবে তোমার দেনমোহর কত, তখন তুমি কি বলবা? আমার তো সারা জীবনের কোনো ইনকাম নাই যে তোমাকে 50 বা 100 কোটি টাকা দেনমোহর দেব। এই জায়গায় যদি তোমার মতো অনেক বড় লোকের ছেলে, যারও তোমার মতো 500 কোটি টাকার বিজনেস থাকতো, তাহলে সে তোমাকে দেনমোহর দিত 100 কোটি বা তার চেয়ে বেশি। প্রমি আমার কথা শুনে অবাক হয়ে যায়। কথা তো ঠিকই। আমার দিকে তাকিয়ে দেখে আমি চিন্তার মধ্যে হারিয়ে গেছি। প্রমি কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আমি তো তোমাকে 50 কোটি কি, তোমাকে আমি 10 লাখও দিতে পারবো না। তুমি অন্য কাউকে বিয়ে। ঠাস করে একটা চর এসে পড়লো আমার গালে। দেখি মায়াভরা দৃষ্টিতে তাকিয়েছে প্রমি। সে আবারও জোরে ধরে কেঁদে কেঁদে বলল, এরকম কথা মুখে আনলে তুমি আমার মরা মুখ দেখবা। তোমার কিচ্ছু করা লাগবে না, তোমার দেনমোহর দেওয়া লাগবে না। তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিবা। আমি তোমার জন্য ঢাকা একটা বাড়ি কিনতেছি, সেইখানে তোমার বাবা মা আর বোনকে নিয়ে চলে আসবা। সেটাই হবে আমার জামাই বাড়ি। না, কোনোভাবেই সম্ভব নয়। কেন? আমি তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি প্রমি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। প্রমি আস্তে আস্তে সাব্বিরকে ছাড়ে। দেখে সাব্বিরের গাল লাল হয়ে যায় চর দেওয়ার কারণে। প্রমি কোনো চিন্তা না করে যে গালে চর দিছে সেই গালে একটা কিস করে বসলো। হয়েছে, চর মেরে এখন আবার আদর করতে হবে না। সরি, তোমার মুখে এমন কথা শুনে আমার মাথা গরম হয়ে যায়। বলো, এমন কথা আর মুখে আনবে না? না, আর আনবো না। চলো রেস্টুরেন্টে যাই, প্রচন্ড খিদা পাইছে। চলো। প্রমি একাই আসছে গাড়ি নিয়ে। প্রমি জিজ্ঞাসা করলো, তুমি কি গাড়ি চালাতে পারো? আর লজ্জা দিও না। চলো তোমাকে গাড়ি চালানো শিখাই। পরে শিখমনে। না, চলো এখন। এখন না, তোমার খিদে লাগছে, চলো রেস্টুরেন্টে যাই, আরেকদিন শিখবো না। না, এখন তোমাকে আমি শিখাবো। আচ্ছা চলো। প্রমি প্রথমে আমাকে কিছু নিয়মকানুন শেখালো, তারপর বলল,
এখন তুমি ড্রাইভিং সিটে বসো। ওকে, আজকে না, আরেকদিন। আজকে তো নিয়ম শিখলাম, আরেকদিন বাকিটুকু শিখবো। চলো আজকে চলে যাই। এখনই শিখবা, পরে ভুলে যাইবা। ভুলবো না। আজব তো তুমি, মানুষ চায় গাড়ি শিখতে আর তুমি কি না না করো। আসলে আমি ভয় পাই যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। এমন কথা মুখে আনবে না, আর সাথে আমি আছি না। ওকে চলো টেস্ট করা যাক। চলো। প্রমির অক্লান্ত চেষ্টায় কিছুটা শিখতে পারলাম, মানে সোজা রাস্তায় আস্তে আস্তে চালাতে পারি। তারপর বললাম, এবার তুমি ড্রাইভিং সিটে বসো আর সোজা কোনো রেস্টুরেন্টে চলে যাও। আচ্ছা চলো। প্রমি আর আমি একটা রেস্টুরেন্টে ঢুকি, সেখানে খাবার খাই। কিছু খাবার পার্সেল নেই বাবা মার জন্য। খাওয়ার সময় প্রমি বলল, কবে আমরা মার সাথে দেখা করবে? করব, যেদিন বিশাল বড় একটা বাড়ি বানাতে পারবো। আমি তোমাকে টাকা দিই, তুমি একটা বাড়ি কিনে ফেলো। আরেকবার তুমি টাকার কথা তুলবে না। আচ্ছা এবার বলো তুমি কবে দেখা করবে? ও 6 মাস পর। এতদিন পর? কেন? দেখি 6 মাসে কিছু টাকা জমাতে পারি কিনা তোমার দেনমোহরের জন্য। আচ্ছা তোমার দেনমোহর কত হলে চলবে? আমি তোমার কাছে দেনমোহর চাই না, তুমি শুধু আমাকে তাড়াতাড়ি বিয়ে করো। দেনমোহর ছাড়া তো বিয়ে হবে না। চলো এক কাজ করি, তুমি দেনমোহর লেখাবা অনেক, আর দিবা তোমার পক্ষে যতটুকু সম্ভব। বাকিটুকু মাফ। তোমার বুদ্ধি কিন্তু ভালোই। পরে যদি তুমি মাপ না করো তাহলে কিন্তু আমি তোমার বাসরাতে স্পর্শ করতে পারবো না। মাফ করব। ওকে। আমি চিন্তার রাজ্যে হারিয়ে গেলাম। মুখে বলা যতটা সহজ, বাস্তবে করাটা তার চেয়ে 1000 গুণ বেশি কঠিন। দিনমোহরের একটা ব্যবস্থা হয়েছে, এটা শুধু আমার আর প্রমের মধ্যে। জানি এটার জন্য পরে পস্তাতে হবে। পরে যখন সংসারে কোনো সমস্যা হবে তখন এই দিনমোহরের টাকার খোটা শুনতে হবে। এখন বাড়ি বানানোর চিন্তা। এমন সময় একটা কল আসলো। কল ধরে দেখলাম মার ফোন। হ্যালো। কি হচ্ছে? মানে তাড়াতাড়ি হাসপাতালে আয়। আসতেছি। কতক্ষণ লাগবে? আরে বললাম তো আসতেছি। তুই এখন কোথায়? কার সাথে? আমি প্রমিকে দিলাম মোবাইলটা। সাদিয়া কেমন আছো? কে আপনি? আমার ভাইয়ের সাথে কি? কি আর প্রেম করছি। এত সাহস আপনার? আমার ভাইয়ের সাথে প্রেম? আপনাকে সামনে পাই, আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে। কে আপনি? তোমাকে 1 মিনিট সময় দিলাম, যদি বলতে পারো তাহলে তোমাকে একটা পুরস্কার দিব। সময় শুরু। ও মা, আপনি সেই অচেনা ভাইয়ার বান্ধবী? হয়েছে না? হইছে। এখন বলেন আমাকে কি পুরস্কার দিবেন? সেটা আমি তোমাকে পরে দিব, যাতে তোমার ভাই না জানতে পারে। এখন বললে তোমার ভাইয়া শুনে ফেলবে। আমি মোবাইলটা প্রমির ওখান থেকে নিয়ে বললাম, শোন, মাকে কিন্তু কিছু বলবি না, বললে পুরস্কার পাবি না। ওকে, তুই তাড়াতাড়ি আয়। আমি আসতেছি, ফোন রাখ। এখন চলে যাবা? তুমি তাকে কি পুরস্কার দিবা? কি আর দেব, তার পরীক্ষা শেষ হইলে একটা মোবাইল কিনে দিব। তার পরীক্ষা কবে শেষ হবে? আর 2 মাস আছে। ওকে চলো, আমিও তোমার সাথে যাব। তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি কি একটু ঘুম দাও। আচ্ছা, তাদের সাথে দেখা করব না, তোমাকে নামিয়ে দিয়ে চলে আসবো, প্লিজ না করো না। ওকে চলো। প্রমি আমাকে হাসপাতালে নামিয়ে দিয়ে চলে যায়। আমি রুমে গেলাম, গিয়ে দেখি মার সাদিয়া বসে আছে। সাদিয়া এসে বলল, খাবার আনছো? এই নে, তাদেরকে কিছু বলছিস? না। ভালো, তুই পুরস্কার পাবি। কবে দিবে? পরীক্ষার পর। এত পরে কি দিবে? সেটা পরে জানতে পারবি। মা তোমরা খেয়ে নাও। দে, তোর বাবা আগে থেকে এখন অনেক সুস্থ। আলহামদুলিল্লাহ। কালকে তোমরা 3 জন বাড়ি যাবে। ওকে। তোমরা আজকে রাতে কোথায় থাকবে? এখানেই থাকবো আমি। সাদিয়া তুই? আমি মার সাথে থাকবো। ওকে, আগামীকাল আমি অফিসের পর গাড়ি নিয়ে আসবো। এই বলে আমি চলে আসলাম, সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সাকিব শুয়ে আছে, দরজা খোলা। আমি রুমে ঢুকে বললাম, কি হয়েছে, দরজা খোলা কেন? দেখি। আমি দেখে বললাম, কি রে, তোর তো দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে। হরে, তাই মনে হচ্ছে। ডাক্তার দেখেছিস? না, একটা নাপা বড়ি খাইছিলাম। কখন থেকে জ্বর? অফিস থেকে হালকা খারাপ লাগছিল, এখন বেশি। তুই শার্ট পর ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে না গেলেও চলবে, ঘুম হলে ঠিক হয়ে যাবে। নাবিলা জানে? না। কেন? তার মানে ঝগড়া হয়েছে। কেন, কি হয়েছে? তার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই সে আমাকে বলছিল তার বাবা মার সাথে দেখা করতে। আমি আমার সমস্যাগুলো তার সামনে তুলে ধরলাম। সে কথাগুলোর অর্থ না বুঝে উল্টা কথা বলে চলে যায়। এই জন্য তোর জ্বর এসে গেছে। তাই মনে হয়। মিস্টার, তুই কোনো টেনশন করিস না, আমি দেখতেছি।
তাড়াতাড়ি দেখ, আমার টেনশন হচ্ছে এখনো। আমি নাবিলাকে ফোন দিলাম। নাবিলা কেমন আছো? ভালো না, কেন? আপনার বন্ধুর কারণে। তোমার কারণে আজ কি অবস্থা এসে দেখে যাও। তার কি হয়েছে? সে ঠিক আছে তো? না, একদমই ঠিক নেই। মনে হয় আসবা। ভাই একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। একটু পর নাবিলা মনে হয় দৌড়ে আসছে। এসে সাকিবের দিকে তাকালো। সাকিব উল্টো দিকে করে শুয়েছিল। সে সাকিবের পাশে গিয়ে বসলো। সাকিবের শরীরে হাত দিল। সে সাকিবকে জড়িয়ে ধরে হামা করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, সরি সাকিব, সরি, আমার ভুল হয়েছে, আমায় মাফ করে দাও। এখানে সরি বলার কি আছে? তারপরও সরি ভাইয়া, আপনি কিছু বলেন যাতে আমাকে মাফ করে দেয়। আমি আর কি বলবো? তোমার উচিত ছিল তার কথা শোনা, ভালোভাবে বোঝা, তারপর বিচার করা। শোনো, একটা রিলেশনের সমস্যা থাকবেই। সমস্যার মধ্যে দিয়ে তো আমাদের রিলেশন এগিয়ে যায়। সাকিবের ফ্যামিলিতে আগে থেকে সমস্যা, এটা আমি আগে থেকে জানি। সেই সংসারের মধ্যে দিয়েই আজ এখানে এসছে। শোনো, একটা মানুষের জীবনে সমস্যা থাকবেই। সমস্যা যেহেতু আল্লাহ দিছে, তার থেকে পরিধানের পথও আল্লাহ দিয়ে দেয়। আর তাকে যেহেতু ভালোই বাসো, তাহলে তোমার সমস্যা তার সমস্যা, আর তার সমস্যা তোমার সমস্যা। কারণ ভবিষ্যৎটা তোমাদেরই। তোমরা কিভাবে তোমাদের ভবিষ্যৎ ঠিক করবে সেটা তোমরাই জানো। তোমার এটা করা ঠিক হয়নি। তুমি তাকে বলছো ঠিক আছে, সে তো আর তোমাকে বলেনি যে তোমার বাবা মার সাথে দেখা করবে না। তোমার এমনটা করা ঠিক হয়নি। তার কাছে মাপ চাও। আমি বাইরে যাচ্ছি, দরজা কিন্তু লাগাবে না। একসাথে কথাগুলো বলে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে প্রমিকে ফোন দিলাম। কি করো? কিছু না, তোমার কথা ভাবছিলাম। কি কথা? তুমি কি আগামীকাল বাড়িতে যাবা? কেন? আমি তোমার বাবা মার সাথে দেখা করতে চাই। সময় হলে সব হবে। তোমার সমস্যা কি দেখা করলে? আমি তোমার বাড়ি দেখতে চাই। আমি বলছি না আস্তে আস্তে সব হবে। আচ্ছা ঠিক আছে, চলো আগামীকাল কোথাও ঘুরতে যাই। কালকে সম্ভব না, পরশু চলে যাই। ওকে, এখন কোথায় তুমি? এই তো ছাদে আছি। এত রাতে ছাদে কেন? আরে সাকিব আর নাবিলের মধ্যে একটু সমস্যা হয়েছিল। কি সমস্যা শুনি? পরে বলবো না। না, এখন বলো। আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম। এবার বুঝছো কি জন্য ছাদে? বুঝছি। এবার বলো, তুমি কি নাবিলার মতো করবা? জীবনেই না। আমাকে কি সেরকম মনে হয়? না, তুমি তো অনেক কিউট এবং লক্ষ্মী একটা মেয়ে। এটা আমি জানি। জানো তো, তাহলে এবার ঘুমাও। ওকে, লাভ ইউ। লাভ ইউ টু। এই শোনো শোনো, তুমি কি কাল অফিসে থাকবে? হ্যাঁ, কাল 2টা মিটিং আছে, সে 2টো সাকিবকে দিয়ে চালিয়ে নিব। সাকিব মনে হয় আগামীকাল অফিসে আসতে পারবে না। ধুর, তুমি গিয়ে দেখো সাকিব সম্পূর্ণ সুস্থ। ওকে, তুমি হোল্ড করো, আমি যাচ্ছি। আমি নিজেকে সাকিবের মাথায় হাত দিলাম। দেখলাম জ্বর মোটামুটি শেষ। দেখছো? সুস্থ। এবার জিজ্ঞেস করো অফিসে যেতে পারবে কিনা। সাকিব, আগামীকাল অফিসে যেতে পারবি? যেতে পারবো তো। যেতে পারবে। সাথে কি নাবিলা আছে? আছে। দেখছো একটা মেয়ের কতটা পাওয়ার। ভালোবাসার কাছে এইসব জ্বরটর কিছুই না। দেখছি। ভালোবাসার মানুষটি পাশে থাকলে এইসব জ্বরটর কিছুই থাকে না। ঠিক আছে, তাহলে তুমি আমার পাশে থাকো। সেটা তুমি না বললেও থাকবো। ওকে, এবার ঘুমাও। গুড নাইট, লাভ ইউ। লাভ ইউ টু, গুড নাইট। তারপর আমি কল কেটে দিলাম। নাবিলা বলল, আমার সন্দেহ হচ্ছিল আপনি আর ম্যাডাম ডেট করেন। করি। আমার সামনে 2 থেকে 3 জন ছেলে তাকে প্রপোজ করেছে। ম্যাডাম তো শক্ত মনের মানুষ, তাকে কিভাবে আপনি পটালেন? যেভাবে সাকিব তোমারে পটাইছে। তোর ভাই শুনি না। আরেকদিন সইন। ওকে। এখন তোদের সবকিছু ঠিক আছে তো? সব ঠিক আছে। তাহলে নাবিলা চলো, তোমাকে বাসায় দিয়ে আসি। সাকিব, তুমি যেতে পারবা না। না, তুমি সাব্বিরের সাথে যাও। ওকে ভাইয়া, চলেন। চলো। আমি নাবিলাকে বাসায় দিয়ে আসলাম। এসে সাকিবকে জিজ্ঞাসা করলাম, তুই তার আংটিতে প্রপোজ করছিস? না। কবে করবি? দেখি, এই মাসের শেষে। যত তাড়াতাড়ি সম্ভব করে ফেল। ওকে। ওষুধ খেয়েছিস? ঘুমা, ভালো লাগলে অফিস যাইস। ওকে। আমি ঘুম দিলাম। এক ঘুমে রাত কাবার। ঘুম থেকে উঠে আমি আর সাকিব রেডি হয়ে গেলাম হাসপাতালে। হাসপাতাল থেকে অফিসে। এর মধ্যে প্রমির সাথে কথা হয়। অফিসে গিয়ে প্রথমে বেতন তুলে প্রমির কেবিনে যাই। প্রমির কাছে গিয়ে বললাম, কি করছো? কাজ করছি। ভালো, এই নাও। আমি ক্রেডিট কার্ড এবং 50,000 টাকা দিয়ে বললাম, এইগুলো কি তুমি আমাকে দিচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো? না। কেন? এগুলোর কিছুই আমি নিব না। কেন?
কেন আমি বলতে পারবো না? এক কাজ করো, তুমি আমার দেনমোহরের জন্য টাকাগুলো রেখে দাও। তার মানে তুমি নিবে না? না তাহলে ক্রেডিট কার্ডটা রাখো। না, এটাও তোমার কাছে রাখো। আমি রাখবো না, ধরো। দাও। আমি যাই। রাগ করছো? না। তাহলে আরেকটু থাকো। না, আমার একটা মিটিং আছে। কোন মিটিং? ওই যে 1 ঘন্টা পরে যে মিটিংটা হচ্ছে, সেটা সাকিব করছে। দাঁড়াও, ওই 1 ঘন্টা পিছিয়ে দাও, আর ওই মিটিংটা আমি করব। ওকে। এখন একটু সময় হবে? হুম। তাহলে আমার পাশে এসে বসো। এখন না। প্লিজ একটু। ওকে। আমি চেয়ারে তার পাশে বসলাম। প্রবি আমার হাতের ভেতর তার হাত দিয়ে অনেকক্ষণ বসে আছে। একটু পর বললাম, ওই দেখো সাকিব আসছে, এবার ছাড়ো। আসো না, কি হয়েছে? না, ছাড়ো আচ্ছা, একটা কিস করো। প্লিজ, এখন না, পরে আরেকদিন করবো। ওকে। প্রমি আস্তে আস্তে আমাকে ছেড়ে দেয়। আমি চেয়ার নিয়ে আমার জায়গায় বসলাম। সাকিব ঢুকে প্রমির সাথে মিটিং সম্পর্কে কিছু কথা বলে। তারপর আমি আর সাকিব একসাথে বের হয়ে চলে যাই। বিকেলবেলা প্রমি গাড়ি নিয়ে বাবা মাকে বাড়ি দিয়ে আসে। এভাবে ভালোই চলছিল আমাদের দিন। এভাবে 6 মাস চলে যায়। এই 6 মাসের ভেতর সে যে আমাকে ভালোবাসে তার অনেকগুলোই প্রমাণ পেয়েছে। একদিন আমরা দুজন অফিসের পর ঘুরতে যাই নদীর ধারে। নদীর ধারে বসে দুজনে কথা বলছিলাম। তখন প্রমি বলে, চলো না নৌকায় উঠি। না। না কেন? প্লিজ চলো না। কি দরকার আছে ওটার? এমন সময় বৃষ্টি নামা শুরু হয়। আমি বললাম, চলো বাড়ি চলে যাই। না, আমি যাব না। আমি এখন বৃষ্টিতে ভিজবো, তুমি ভিজবা না। এই বলে সে আমার দিকে মায়াবার বৃষ্টিতে তাকিয়ে থাকে, যাতে বলি বৃষ্টিতে ভিজতে। ভিজবো। অনিচ্ছা শর্তে বললাম, কারণ আমার বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে। এই তো লক্ষ্মী বাবু, এই জন্যই আমি তোমাকে বেশি ভালোবাসি। আস্তে আস্তে বৃষ্টির তেজ বাড়তে লাগলো। আমরা দুজন নদীর ধার থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। দুজন দুজনের হাত ধরে হাঁটতে লাগলাম। চলো এবার বাড়ি চলে যাই। চলো না, আর একটু ভিজি। না, ঠান্ডা লাগবে। চলো তাহলে গাড়িতে চলে যাই। আমি আর প্রমি গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন আমার ঠান্ডা লাগে, তারপরে অফিসে যাই। অফিসে ঠিকমতো কাজ করতে পারিনি। আমি প্রমির কেবিনে গিয়ে দেখি প্রমি নেই। তাকে ফোন দিলাম, কোথায় তুমি? একটা মিটিং এ আছি। আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাসায় চলে যাব। ওকে, তুমি চলে যাও, আমি মিটিং শেষ করে কল দিব নে। ওকে, বাই। বাই, লাভ ইউ। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো সাকিবের ফোনে। ফোনে বললো দরজা খুলতে। আমি উঠতে যাব, এমন সময় অনুভব করলাম আমার শরীরের তাপমাত্রা অনেক বেশি। কেমন জানি মাথাটা ঘুরতেছে, মানে আমার জ্বর আসছে। আমি অনেক কষ্টে দরজা পর্যন্ত গেলাম। দরজা খুলে সাকিবের উপরেই মাথা ঘুরে পড়ে গেলাম। আমার যতটুকু মনে আছে, সাকিব আমাকে ধরে বিছানায় এনে শুয়ে দেয় আর বলে, মাথায় পানি দিব? এতটুকু বলে আমার আর কিছু মনে নেই। চোখের উপর পানি দেওয়াতে আমার চোখ খুলে দেখি সাকিব পানি দিচ্ছে। সাকিব বলল, দোস্ত, ম্যাডামকে ফোন দেব? না। ওকে। কি করে তোর এত জ্বর আসলো? গতকাল বৃষ্টিতে ভিজেছিলাম। দাঁড়া, আমি ম্যাডামকে ফোন দিই। ম্যাডাম আসলে আমি ডাক্তারের কাছে যাব। ওকে, তাকে বল এখানে আসতে। জ্বরের কথা বলিস না। ওকে। এমন সময় সাকিবের মোবাইলে ফোন আসলো। দোস্ত, ম্যাডাম ফোন দিয়েছে। হ্যালো সাকিব। ম্যাডাম, আপনি কি এখন খুব ব্যস্ত? না, সাব্বিরের ফোন বন্ধ কেন? আপনি সময় করে একবার আমাদের ফ্ল্যাটে আসেন। সাব্বিরের অবস্থা। সাব্বিরের কি হয়েছে? আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসেন। একটু অপেক্ষা করেন। সাব্বির ম্যাডাম আসছে। আসুক। আমি তারে গতকাল বলেছিলাম বৃষ্টিতে ভেজার দরকার নেই। বেশি কথা বলিস না। একটুবার প্রমে আসলো। এসে আমার অবস্থা দেখে আমাকে জোরে ধরে হামা করে কাঁদতে লাগলো। তোমার কি হয়েছে? আমি সরি। তুমি না বলছো সরি না বলতে, এখন তুমি কেন বলছো? সব দোষ আমার। তুমি আমাকে বলেছিলে বৃষ্টিতে না ভিজতে, আমি তোমার কথা শুনি নাই। আমাকে মাফ করে দাও। ওকে, মাফ করে দিলাম, এখন আর কেঁদো না। ম্যাডাম, আপনি থাকেন, আমি ডাক্তার নিয়ে আসি। যান। যাওয়ার সময় দরজা লাগিয়ে যাবেন। আমি যাই। কখন থেকে তোমার এমন জ্বর? বিকাল থেকে। এতক্ষণ তুমি আমাকে কেন বললে না? এখন বাজে 7টা। আমি কি করে বলবো? মোবাইল কোথায় সেটাই তো জানি না। তোমার মোবাইলে ফোন দেই, মোবাইল বন্ধ দেখায়। বলতে পারি না। তোমার বাড়িতে জানে? না, জানার দরকার নেই। এটা জানলে বেশি টেনশন করবে। তুমি আমার পাশে থাকলে এমনি আমার জ্বর কমে যাবে। থাকবো। দাঁড়াও, তোমার মাথায় পানি ঢেলে দেই। দাও। প্রমি আমার কপালে চুমু দেয়, আমার মাথায় পানি দিতে থাকে। পানি দিয়ে তার ওড়না দিয়ে আমার চোখ মুখ মুছে দেয়। প্রমির কাপড় আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে।
আগে প্রমি অধিকাংশ সময় লেডিস প্যান্ট পরতো আর টি শার্ট পরতো। আমার সেগুলো পছন্দ না, তাই আস্তে আস্তে সেগুলো সে ছেড়ে দিয়েছে। এখন আমার পছন্দ মতো পড়ে। একটু পর নাবিল আর সাকিব একটা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার আমার তাপমাত্রা মাপলো, তারপর একটা ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার সময় প্রমি আমার হাত ধরে রাখলো, তারপর একটা স্যালাইন দিল। সব শেষে কয়েকটা বড়ি দিয়ে চলে গেল। আমি আজকে তোমার এখানে থাকবো। না, তুমি বাসায় চলে যাও। না, আমি এখানে থাকবো, প্লিজ না করো না। বাসায় যাও, সকালে এসো। থাকুক না ভাইয়া, সাকিব আমাদের বাসায় একটা রুম খালি আছে, সেখানে থাকবো না। না, চলে যাও। না, আমি তোমাকে এই অবস্থায় রেখে কোথাও যাব না। সাকিব আছে, অসুবিধা হবে না। সাকিব, আপনি বিষয়টা বোঝেন, তাকে এইভাবে রেখে আমার ঘুম হবে না। সাব্বির যেহেতু বলেছে তাহলে আপনারা চলে যাওয়া উচিত, আর আমি তো আছি। আচ্ছা যাচ্ছি, কিন্তু সকালে কিন্তু আমি আসবো। ওকে, এসো। প্রমি আর নাবিলা চলে যায়। আমাকে কোনো মতনে সাকিব একটা রুটি খাওয়ায়, ওষুধ খাইয়ে দেয়। তারপর ঘুমানোর চেষ্টা করি। ঘুম হয়, কিন্তু শরীরের তাপে আবার ভেঙে যায়। সাকিব আমার আওয়াজ শুনে ওঠে, আমার মাথায় পানি দিতে থাকে। সে কি জ্বর! সাকিব আল্লাহরে ডাকতেছে। এর মধ্যে প্রমি ফোন দিছে। প্রমি আমার অবস্থা শুনে কাঁদতেছে। সাকিব আমার মাথায় পানি দিচ্ছে আর নাবিলার সাথে কথা বলছে। আমি কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারলাম না। সকালে প্রমির ডাকে আমার ঘুম ভাঙে। তোমার চোখ লাল কেন? কেন, তুমি বলছো না আমি রাতে ঘুমাতে পারি নাই? তাহলে এখন ঘুমাও। ঘুমাবো। সাকিব, তুই রাতে ঘুমাইছিস? তুই আমার চোখের দিকে তাকা, আমি একটু পর পর তোর তাপমাত্রা চেক করে তোর মাথায় পানি দিচ্ছি। তুই একবার অজ্ঞান হয়ে গেছিলি। হয়েছে, আর বললেন না, আমি সহ্য করতে পারছি না। ওঠো, ওয়াশরুমে যেতে পারবে? যেতে তো হবেই। মিস্টার সাকিব, এখন আপনি ঘুমান। ঘুমালে অফিসে যেতে পারবো না। ওকে, তাহলে অফিসের সময় হওয়া পর্যন্ত ঘুমান, আমি এখন আসি, ডাক দিবনি। ওকে। এই বলে সাকিব ঘুমাতে লাগলো। আমি প্রমির হাত ধরে প্রমির কাঁধে হাত রেখে ওয়াশরুম পর্যন্ত গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে প্রমি আবার আমাকে সে বিছানায় শুয়ে দেয়। তারপর আমার মাথায় পানি দিতে থাকে। পানি দেওয়ার পর বলল, কিছু খাবা? না, এখন ভালো লাগছে না। তাহলে ঘুমাও, আমি এখানে আছি। ওকে। প্রমি আমার মাথায় হাত দিয়ে মাথা আর কপাল টিপতে থাকে। আমার খুব ভালো লাগতেছে, তাই আমি আবার ঘুমিয়ে গেলাম। প্রমির ডাকে ঘুম ভাঙলো। সে বলল, ওঠো, খেয়ে নাও, খেয়ে ওষুধ খাও। না, আমার খেতে ইচ্ছে করছে না। না খেলে তোমার অসুখ কিভাবে ভালো হবে? পরে খাবো। না, এখন। হা করো, হা করো বলছি। আমি হা করলাম। প্রমি আমাকে খাইয়ে দেয়। খাওয়ার পর ওষুধ খাওয়ায়। অফিসের টাইম হলে আমি বললাম, তুমি অফিসে চলে যাও। না, আমি এখানে থাকবো। এমন সময় প্রমির মোবাইলে একটা কল আসলো। ম্যানেজার বলেন, ম্যাডাম, আপনার এখন একটা মিটিং আছে। কোথায় আপনি? আজ থেকে নিয়ে 2 দিন আমার সকল মিটিং ক্যান্সেল করে দেন। ওকে। সাকিব ম্যাডামের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আপনার ঘুম হয়েছে? না হইলে অফিসে গিয়ে আরাম করে ঘুমান। 2 দিন কোনো মিটিং নাই। একটু পর সাকিব চলে গেল। এখন তোমার কেমন লাগছে? কিছুটা ভালো। এরপর 3 দিন পর আমি সুস্থ হই। এইসব কৃতিত্ব প্রমির। তার এমন মায়া ভরা সেবায় আমি তাড়াতাড়ি সুস্থ হই। এই ঘটনার পর তার প্রতি আমার ভালোবাসা অনেক বেড়ে যায়। এর 1 মাস পর আমি তাকে তার বার্থডেতে তাকে রিং দিয়ে প্রপোজ করি। সে আনন্দে আমার প্রপোজ গ্রহণ করে। তার জোড়াজুড়িতে কিছুদিন পর তার মার সাথে দেখা করতে যাই। এর ভিতর আমি তার দেনমোহরে কিছু টাকাও জমাই, কিন্তু বাড়ির কোনো ব্যবস্থা হয়নি। যেদিন প্রমির মার সাথে দেখা করি, আমি তাদের বাড়িতে যাই। গিয়ে ড্রয়িং রুমে বসে আছি। প্রমি তার মাকে ডেকে আনে। তার মা আসলে আমি তার মাকে সালাম দেই। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে তাহলে আমার মেয়ে পছন্দ করেছে? কি বলবো আমি, জি। তাহলে আমার মেয়ের মাথায় এতদিন কিছু হয়েছে। দেখতে হবে না কার মেয়ে? বাবা, তোমার নাম কি? আপনাকে প্রমি বলেনি? বলছে। তারপরেও তোমার মুখ থেকে একবার শুনি। জি, আমার নাম সাব্বির। তুমি কি করো? প্রমির অফিসে চাকরি করি। তোমার বেতন কত? জি 1.5 লাখ। এতদিনের ভেতরে আমার 2 বার প্রমোশন হয়ে 1.5 লাখ টাকা বেতন হয়ে গেছে। ভালো। তোমার বাড়ি কোথায়? মা, তুমি তো সব জানোই। এখন বলো তোমার পছন্দ হয়েছে কিনা? পছন্দ হয়েছে। আমি জানতাম তুমি পছন্দ করবে, আমার লক্ষ্মী মা। তাহলে একদিন তুমি তোমার মাকে নিয়ে আসো। জি। তোমরা থাকো, আমি যাই। আর তুমি কিন্তু রাতে এখানে থাকবে। জি আন্টি, চেষ্টা করব। চেষ্টা না, থাকতে হবে। ওকে। আন্টি চলে গেল। প্রমি এসে বলল,
দেখছো আমার মা কত ভালো। তুমি শুধু শুধু এতদিন ভয় পাইছো। হুম। এবার বলো কবে তোমার মা বাবাকে নিয়ে আসবা? তুমি বলো কবে নিয়ে আসবো? তোমার বাবা তো আমার উপর রাজি। হুম। তাহলে তোমার বাবা মা আসলে কবে বিয়ের তারিখ ঠিক করবে? আমি কি জানি? চিন্তা করো কোন দিন ঠিক করা যায়। তুমি ভাবো। আমার মাথায় তখন অন্য চিন্তা, কিভাবে ঢাকায় একটা বাড়ি ঠিক করব। বাবার যে জমি আছে তা সব বিক্রি করলে একটা ফ্ল্যাট কেনা যাবে, কিন্তু বাড়ি কেনা যাবে না। ভাবলাম একটা কাজ করা যায়, প্রমীর কাছ থেকে এমনভাবে টাকা নেব যাতে সে বিয়ের পর তার টাকায় বাড়ি কিনছি এই কথা না বলতে পারে। পাইছি। কি পাইছো? বিয়ের তারিখ। কবে? যেদিন তুমি আমাকে প্রথম ভালোবাসার কথা বলেছিলে সেদিন। একদম ঠিক টাইম। সেদিন আসতে তো বেশি দিন নাই। আশা করি তার আগে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। চলো তোমাদের বাড়িটা হেঁটে দেখা যাক। চলো। তাদের বাড়িতে হাঁটতে লাগলাম। এটা কোনো বাড়ি নাকি? কেন, কি হয়েছে? এটা তো একটা রাজপ্রাসাদ। ইস, আমার যদি এমন একটা বাড়ি থাকতো তাহলে তোমাকে সুখে রাখতে পারতাম। মনে মনে ভাবলাম, দেখি এই কথাটা বলাতে প্রমি কি বলে। আমিও আগেই বলছি তোমাকে টাকা দেই, তুমি একটা বাড়ি কিনো। আচ্ছা, কদিন পর তো আমার বার্থডে, তখন আমাকে টাকাগুলো গিফট করবা? কেন, বার্থডেতে কেন? তারপর আবার গিফট মানে বুঝলাম না। অবাক হয়ে কথাগুলো বললো। আমি তাকে কাছে টেনে নিলাম। আমি যা করব তা তোমার আমার ভালোর জন্যই করব। এটা আমাকে বিষয়টা বুঝিয়ে বলো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি। তাহলে তুমি আমাকে বাড়ি কেনার টাকাগুলো আমাকে বার্থডে গিফট দাও। আচ্ছা। এই তো লক্ষ্মী সোনা। আসলে আমি এই কাজটি করতেছি যাতে বিয়ের পর যখন সংসারে টুকটাক ঝামেলা হবে তখনই সে বাড়ির খোটা দেবে। এই জন্য তার কাছ থেকে এভাবে টাকা নিচ্ছি যাতে তার টাকায় বাড়ি কিনেছি এই কথাটা বলতে না পারে। চলো এবার নিচে যাই। দেখেছেন আমি কত চালাক? প্রমিও বুঝতে পারছে না আমি কেন বললাম আমার বার্থডেতে টাকা গিফট করতে, কিন্তু সে আমাকে জান প্রাণ দিয়ে বিশ্বাস করে এবং ভালোবাসে, তাই আমাকে টাকা দেবে। আর তার কোনো অসুবিধাও নেই তাতে। প্রমির কাছে যে টাকা আছে তাতে সে 100 কোটি টাকার 8 থেকে 10টা বাড়ি কিনতে পারবে, তাই আমাকে টাকা দিতে প্রমির কোনো অসুবিধা নেই। আমি এদিন প্রমির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসি, কিন্তু রাতে থাকিনি। তারপর আস্তে আস্তে আমার বার্থডে দিন চলে আসে। আমার বার্থডেতে প্রমি, সাকিব এবং নাবিলা থাকে এবং 2-1 আরও থাকে। প্রমি আমাকে কেক খাওয়ায়, আমি তাকে কেক খাওয়াই। সাকিব নাবিলাকে কেক খাওয়ায়, নাবিলাও সাকিবকে কেক খাওয়ায়। এভাবে ভালোই কাটে আমার বার্থডে। নাবিলা, সাকিব তারা আমাকে গিফট করে। প্রমি আমাকে গিফট দেয় 2টা। আমি একটা খুলে দেখি একটা রিং, আরেকটা খুলে দেখি একটা টাকার চেক। চেকের মধ্যে লেখা আছে অনেকগুলো টাকা, যা একটা বাড়ি করার জন্য যথেষ্ট। আমি তো এত টাকার চেক দেখে অবাক। এত টাকা কেন দিল? একটা বাড়ি কিনতে এত টাকার কি দরকার? আরেকটা কাগজ পেলাম, সেখানে লেখা আছে আরও লাগলে বলবা। আমি বাড়ি খুঁজতে থাকি, চেষ্টা করছি প্রমির অফিসের কাছাকাছি একটা বাড়ি পাই কিনা, কিন্তু পেলাম না। 1 সপ্তাহ আমরা দুজনে একটা বাড়ি খুঁজে পেলাম প্রমির অফিস থেকে একটু দূরে। তারপর অসুবিধা নেই, আমি বাবাকে ফোন দিয়ে বললাম তাড়াতাড়ি ঢাকায় আসতে। বাবা ঢাকায় আমাদের ফ্ল্যাটে আসে। আসলে আমি বাবাকে বললাম, তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, এবার বল তুই কেন এত তাড়াহুড়া করে আসতে বললি? বলবো, তুমি আসছো, গোসল করে খাওয়া দাওয়া করো, তারপর তোমার সাথে কথা বলি। আচ্ছা, দে কাপড় দে। আমি বাবাকে আমার একটা লুঙ্গি দিই। বাবা গোসল করে খাওয়া দাওয়া করে তারপর এসে বলল, এবার বল। বাবা, আমি ঢাকা শহরে একটা বাড়ি কিনতে চাই। তুই ঢাকা শহরে বাড়ি কিনবি? কিভাবে? টাকা কোথায়? সব ওকে, বাড়িও ঠিক হয়ে আছে, এখন শুধু তুমি আর আমি কি বাড়িটা কিনে ফেলবো। বাড়িতে কে থাকবে? আর তুই এত টাকা পাবি কোথায়? কেন, তোমরা ঢাকায় চলে আসবা? কোনোভাবেই সম্ভব না, আমি কোনোভাবেই নিজের বাড়ি ছেড়ে আসবো না। এটা তো তোমার বাড়ি। আমি কিছুই বুঝতেছি না, তুই আমার প্রথম থেকে সব বুঝাই বল। আমি বাবাকে প্রথম থেকে সবকিছু বললাম, কি জন্য বাড়ি কিনছি, কার টাকা, এগুলো সব বললাম। এই হলো তোমার ঘটনা। সবই বুঝলাম, তাহলে তুই সত্যি বাড়ি কিনবি? সেই জন্যই তো তোমার ঢাকা আসা। তাহলে তুই কি আমাদের ছেড়ে ঢাকা চলে আসবি? না, তোমরা ঢাকা চলে আসবা। দেখ আমি কি করে সেখানে থেকে চলে আসি। আমি এখানে জন্মগ্রহণ করি, সেখানে আমি বড় হই, সেখানেই আমার জীবন। আমি আসতে পারবো না। দেখো, তুমি আমাকে এত কষ্ট করে পড়ালেখা করাইছো যাতে শেষ বয়সে কষ্ট না করতে হয়। আমি ঢাকায় চাকরি করি, আমাকে এখানেই থাকতে হয়। আচ্ছা দেখ তোর মা কি বলে। আচ্ছা, এখন চলো বাড়িটা কিনে ফেলি। আচ্ছা চল। আমি আর বাবা যাই সে বাড়ির মধ্যে। সেখানে গিয়ে প্রমিকে ফোন দেই আসার জন্য। প্রমি আসলে আমি বললাম,
দেখো তো এই বাড়িটা কেমন। প্রমি আমার বাবাকে দেখে সালাম দেয়। আঙ্কেল কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো মা? ভালো। আঙ্কেল আন্টি আসে নাই? না মা, সাব্বিরের ফোনে তাড়াতাড়ি চলে আসলাম। সাব্বির, তুমি এই বাড়িটা কিনবা? তোমার যদি পছন্দ হয় তাহলে। প্রমি পুরো বাড়িটা ঘুরে দেখলো আর বলল, পছন্দ হয়েছে। আমি সাকিবকে ফোন দিয়ে আসার জন্য। সাকিব আসলে আমরা বাড়িওয়ালার সাথে কথা বলে বাড়িটা কিনে ফেলি। তারপর বাবা এক রাত থেকে বলে, আমি আজকে চলে যাই। এবার বলো তোমরা কবে আসবে? আচ্ছা দেখি। প্রমির মার সাথে কথা বলে বিয়ে পাকা করবা না? তুই বল কবে আসতাম। আচ্ছা তুমি গিয়ে মাকে রাজি করাও, আর আমি বাড়িতে কিছু ফার্নিচার উঠাই। এদিকের কাজ শেষ হলে আমি বাড়িকে তোমাদের ঢাকায় নিয়ে আসবো। আচ্ছা তুই এখন অফিসে যাইতেছস? হুম। দাঁড়া, আমি রেডি হয়ে তোর সাথে বের হয়ে চলে যাই। ওকে। একটুবার বাবা রেডি হলে আমি আর বাবা একসাথে বের হই। বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আমি অফিসে চলে যাই। অফিসে এসে প্রমির কাছে গেলাম। প্রমি বসে আছে। আমি গেলে প্রমি বলল, আঙ্কেল চলে গেছে? হুম। আবার তারা কবে আসবে? এদিকের কাজ শেষ হলে আমি কি নিয়ে আসবো। আবার কিসের কাজ? কিছু ফার্নিচার কিনতে হবে। তুমি কখন ফ্রি? তোমার জন্য সারা দিন। সত্যি? সত্যি। আমি প্রমির মাথার কাছে মাথা নিতে লাগলাম। সেও তার মাথা কাছে আনতে লাগলো। আমি তাকে ছোট্ট একটা লিপ কিস করলাম। সে আমাকে ছাড়তে চায়নি। আমি জোর করে ফিরে এসে বললাম, আর তো কয়টা দিন অপেক্ষা করো, তারপর তোমার সব আশা পূরণ করবো। আমার কি আশা? আমার যেতে হবে। বলে যাও। বাই, পরে বলবো। এখন বলে যাও। প্রমি হাসতে লাগলো মনে মনে। প্রমিরা সহ্যই হচ্ছে না যে দিনটা কবে আসবে। মনে হয় আর বেশি দিন নেই। প্রমি টেবিলে মাথা দিয়ে সব কথা চিন্তা করতে লাগলো। আমি অফিসের কাজ শেষ করে প্রমির ওখানে গেলাম। প্রমি দিকে রেডি হয়ে বসে আছে। প্রমি কিনে কিছু ফার্নিচার কিনি, যেটাকে প্রমি দিয়েছিল বাড়ি কেনার জন্য। সেখান থেকে কিছু টাকা বেঁচে যায়, সেটা দিয়ে ফার্নিচার কিনলাম। ফার্নিচার কিনে নতুন বাড়িতে নিয়ে আসলাম। এরপর দিন আমি আর সাকিব ফ্ল্যাট ছেড়ে নতুন বাড়িতে এসে পড়লাম। এক সপ্তাহ পর মা আর বাবাকে আর সাদিয়াকে ঢাকায় নিয়ে আসলাম। তারা এক রাত আমাদের নতুন বাড়িতে থাকে। পরদিন আমরা প্রমির বাড়িতে যাই প্রমির মার সাথে দেখা করতে। আমি সাকিবকে ফোন দিয়ে বললাম নাবিলাকে নিয়ে চলে আসতে। মার বাবা বাড়ি দেখে তো অবাক, অনেকক্ষণ বাড়ির দিকে তাকিয়ে থাকে। চলো দেখো প্রমির মা আসছে। চল। প্রমির মা এসে সবাইকে সালাম দিল। আসুন সবাই ভিতরে আসুন। বাবা আমার দিকে তাকালো। আমি ইশারায় বললাম যেতে। বাবার মা সাদিয়া বাড়ির ভিতর ঢুকলো। সেই ড্রয়িং রুমে সবাইকে বসালো। আন্টি বলল, ভাবি কেমন আছো? ভালো। আপনার শরীর কেমন? আল্লাহ ভালো রাখছে। এই যে সাব্বিরের বাপ, আপনি কথা বলেন না কেন? ভালো। কেমন ভালো? এই তো মোটামুটি। সাদিয়া আমাকে খোঁচা দিয়ে বলল, ভাই ভাবির রুম কোনটা? ইশারায় দেখিয়ে দিলাম যে ওইটা। সাদিয়া নাবিলে উঠে প্রমি রুমে চলে গেল। কতক্ষণের ভিতর তারা তিনজন আড্ডায় মেতে উঠলো। দেখি সে আড্ডা শেষ হওয়ার মতো না। আমি জোরে জোরে কাশতে লাগলাম। বাবা আমার দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়েকে তো দেখছি না। ওহ দাঁড়ান, নিয়ে আসছি। আন্টি দোতলায় চলে গেল। তখন বাবা বলল, এটা তোর বউয়ের বাড়ি। বাবা জীবনে মনে হয় এমন বাড়ি দেখি নাই। বাবা সে তো কিন্তু এখন আমার বউ হয়নি। তুমি আগে থেকে কি করে বললা মেয়েটা তার বউ? বাবা তুমি মাকে বলনি? না। মা মেয়েকে আমরা আগে থেকে চিনি, তুমিও চেনো। কোন মেয়েটা? মনে করো একসময় আন্টি সাদিয়া নাবিলা প্রমিকে নিয়ে আসছে। প্রমি গোলাপি কালার শাড়ি পরেছে। তাকে সত্যি অনেক সুন্দরী দেখাচ্ছে। মা দেখে হা হয়ে তাকিয়ে আছে। মা বলল, ওইটা তো ওর বান্ধবী। তার বসও। তুমি না বলেছিলে আমার বসকে দেখার অনেক শখ, তাহলে দেখে নাও। এটা তোর বস? তুই তোর বসকে বিয়ে করবি? করলে সমস্যা কি? তাহলে বাপ বেটা আগে থেকেই সব জানে। এবার বলো তোমার দেখা মেয়েটা বেশি সুন্দরী নাকি বাবার দেখে মেয়েটা? এই মেয়েটা। কি কথা চলছে? না, আপনার মেয়েকে নিয়ে কথা হচ্ছে। এই প্রমি, তাদেরকে শরবত দে। আঙ্কেল নেন, আন্টি নেন, শরবত খান। এখনো কি আঙ্কেল আন্টি বলবা নাকি মা বাবা বলবা? বাবা শরবত নেন। আমার লক্ষ্মী মা। প্রমিকে মার পাশে বসলো। নাবিলা বলল, ম্যাডাম এখানে বসেন। প্রমি আর চোখে আমার দিকে তাকায়। তাকিয়ে আমার পাশে বসলে আমি তাকে একটা খোঁচা দেই আর আস্তে করে বললাম, এখন তো ভালোই লজ্জা পাচ্ছ। যা শয়তান, লজ্জা পাবো না তো কি পাবো? তাহলে বিয়ের তারিখটা কবে হচ্ছে প্রমির মা? সেটা আমার ছেলে মেয়ের কাছ থেকে শুনেন। সাব্বির তুই বল।
আমি প্রমির দিকে তাকিয়ে বলে দিলাম তারিখ, যেদিন আমি প্রমিকে প্রথম আমার ভালোবাসার কথা বলেছিলাম। আমি রাজি এই দিনে তোদের বিয়ে দিতে। আমিও রাজি। আলহামদুলিল্লাহ। মিষ্টি খান। তারা মিষ্টি খেতে থাকে। আমি আর প্রমি সেখান থেকে উঠে চলে আসলাম। একটা সত্যি কথা বলি, বলো। আজ তোমাকে অনেক সুন্দরী দেখাচ্ছে। ধন্যবাদ। সাথে আমার সাথে চলে আসে। ভাবি, আমি আপনার উপর অনেক রাগ করছি। কেন রাগ করছো বলো? আপনি বলেছেন আমাকে পুরস্কার দিবেন, সেটা কোথায়? ও, মনে পড়েছে। এতদিন আমরা দুজনে ব্যস্ত ছিলাম, তারপর আমার বাড়িও যাওয়া হয়নি, আর তোরও তো ঢাকা আসা হয়নি। এখন যখন এসে গেছিস পেয়ে যাবি। কবে? কখন? সাকিব এসে বলল, সাব্বিরের বিয়ের তো আর বেশি দিন নাই, কবে শোকরিঙ্গে যাবি? কবে যাওয়া যায়? সামনে শুক্রবার গেলে কেমন হয়? ভালোই হয়। আর 1 মাস পর আমাদের বিয়ে, তাই আমরা শপিং করি আমার নিজের টাকায়। প্রমি সাদিয়াকে একটা মোবাইল কিনে দেয়। সাদিয়া মহা খুশি। আস্তে আস্তে 1 মাস চলে যায়, আর 2 দিন পর আমার আর প্রমির বিয়ে। আমি এলাকার কিছু লোককে দাওয়াত দিই, আর আত্মীয় স্বজন। আমার নতুন বাড়ি ভালোভাবে সাজানো হয়। প্রমির বাড়ি যাওয়া হয়নি। মনের ভিতর থেকে একটা টেনশন কাজ করছে, বিয়ের পর আমাদের সংসার কেমন হবে। সাকিব আমার বিয়ে সব কিছু সামলায়। রাতে প্রমিকে ফোন দিলাম। প্রমি অনেক খুশি, শেষমেশ তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারছে। প্রমির বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়। এমন সময় প্রমির মোবাইলে ফোন আসে। হ্যালো, কি করো? কিছু না, বসে আছি। তোমার মনের ভেতর কেমন লাগছে আমাকে বলো। আজকে আমি কিছুই বলবো না, কালকে বলবো। ওকে। তোমার তাই হলুদ হয়ে গেছে? না, একটু পর তোমার ওখানে যাবে তারা। মনে হয় মা আসতেছে, রাখি, পরে কথা বলবো, বাই। গায়ে হলুদের দিন আমার ভালোই যায়। পরদিন দুপুরের দিকে প্রমির বাড়ি যাই। বিকেল আমার আর প্রমির বিয়ে হয়। আমি সাথে সাথে কবুল বলে দিলাম, প্রমিও বলে দিল। রাতে প্রমিকে নিয়ে বাসায় আসলাম। আমি ছাদে যাই, সাকিব আর নাবিলাও আসে। তখন সাকিব বলল, কিরে দাঁড়ায় আসোস কেন, যাস না? আরে যাবো তো, সারা রাতই আছে। এবার বল, তোরা দুজন কবে বিয়ে করবি? বেশি দিন নাই। ভালো, তোমরা দুজন বিয়ে করার জন্য প্রস্তুতি নিতে থাকো, আমি যাই। আর হ্যাঁ, দুজন কিন্তু এক রুমে ঘুমাবি না। ওকে, তুই যা, প্রেমিকে গিয়ে শান্ত কর। আমি রুমে ঢুকলাম, দেখলাম প্রমি বসে আছে মাথায় ঘোমটা দিয়ে। আমি বললাম, মাথার ঘোমটাটা ওঠাও। তুমি ওঠাও। ওকে। আমি কাছে গিয়ে ঘোমটা ওঠালাম। প্রমি শরীরের গহনা খুলতে লাগলো। আমি কাছে যাওয়ায় সে আমার মাথা ধরে তার ঠোঁটের দিকে ঠোঁট আনতে শুরু করে। আমি তার নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করতে লাগলাম। আমি তাকে পাগলের মতো কিস করতে থাকি, সে আমাকে পাগলের মতো কিস করতে থাকে। বাকিটা ইতিহাস। এর 2 মাস পর সাকিব আর নাবিলারও বিয়ে হয়ে যায়। সে অনেক কষ্ট করে একটা ফ্ল্যাট কিনে। 2 বছর পর আমাদের একটা বেবি হয়, যার নাম দেওয়া হয় প্রমির বাবার নামেই। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। দুষ্টু মিষ্টি গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নতুন গল্পে দেখা হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি একটু শহরের বাইরে যাওয়ায় কয়েকদিন গল্প দিতে পারিনি ঠিক মতো, তো ভুল হলে ক্ষমা করবেন। নতুন গল্পে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।